রাজনৈতিক ডিজিটাল বোর্ড সভার উপকার জনাব রিয়াজুল ইসলাম জনাব রিয়াজুল ইসলাম জেলা প্রেস ক্লাব চুয়াডাঙ্গার সকল সদস্য বা গণমাধ্যম কর্মীদের সাথে আজকে এই আলোচনা সভার বন্ধুবর্গ সভাপতি পৌর আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা মঞ্চে উপস্থিত আছেন আমার ছোট ভাই জেলা প্রেস ক্লাব চুয়াডাঙ্গার সম্মানিত সভাপতি মানিক আকবর, মঞ্চে উপস্থিত আছেন আমার স্নেহের অতি স্নেহের ভাতিজা জেলা প্রেস ক্লাব চুয়াডাঙ্গার সম্মানিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানি, সামনে আমার বয়োজ্যেষ্ঠ সংবাদ গণমাধ্যম কর্মীরা, আমার সমবয়সীরা, আমার ছোটরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমার আর এক বন্ধু জেলা পরিষদের সম্মানিত সদস্য সৈয়দ ইসলাম শাহান সঞ্চালকের দায়িত্ব পালন করছেন। আজকে যে উদ্দেশ্য আপনাদের কাছে আমরা আপনাদের সাথে মত বিনিময় করছি সেটি ইতিমধ্যে আপনারা ব্যক্ত করেছেন। আমরা সবাই জানি চুয়াডাঙ্গায় ভোটের হাওয়া লেগে গেছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডের তথা অঙ্গ সহযোগী সংগঠন, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সম্পন্ন হয়েছে। আমরা এখন মত বিনিময় করছি গণমাধ্যম কর্মী এবং সমাজ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের সাথে আমরা মত বিনিময় শুরু করেছি। আপনারা জানেন সামনে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যই যে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এই পৌরসভার আপনার যিনি মেয়র হবেন, আপনারা নেতা নির্বাচন করবেন, কেমন হবে, তার কর্ম পরিধি কেমন হবে, তার দক্ষতা, তার যোগ্যতা, তার শিক্ষা, তার গুণাগুণ, তার কর্মদক্ষতা বিশেষ গুণাবলী হতে পারে। বিশেষ গুণাবলী হতে হয় এই কারণে এটা একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। জীবননগর পৌরসভায় কি হচ্ছে আপনারা একটু মাথা ঘামান, গণমাধ্যম কর্মীরা কেউ মাথা ঘামায় না, আলোচনায় কি হচ্ছে কেউ মাথা ঘামায় না, দর্শনায় কি হচ্ছে কেউ মাথা ঘামায় না, কিন্তু চুয়াডাঙ্গা পৌরসভার আলোকিত কি এটা সবাই মাথা ঘামায়। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই ৭০,০০০ ভোটারের একটা পৌরসভা নির্বাচন হবে, যেখানে ডিসি, এসপি, সকল জেলা পর্যায়ের কর্মকর্তা, এখানে সকল গণমাধ্যম কর্মীরা সব এখানে, সকল জেলা সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল জেলা প্রতিনিধিরা সব এই শহরের, সেই জন্যই এর একটা গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বটা আমাদের সবাইকে কিন্তু এর মাপতে হবে। আমরা অনেক সময় মাপি, অনেক সময় মাপি না। এটা এই পৌরসভাটা প্রথম শ্রেণীর পৌরসভা, দিস ইজ ফার্স্ট ক্লাস পৌরসভা। আমরা সবাই ফার্স্ট ক্লাস নাগরিক, আমরা গণমাধ্যম কর্মী, আমরা সাধারণ মানুষ, আমাদের কথাবার্তা নেই, আমাদের চালচলন নেই, আমাদের উঠা বসা নেই, আমাদের মানুষের ব্যবহার আচরণে, আচার আচরণে আমাদের একটা প্রথম শ্রেণীর একটা মানে ফার্স্ট ক্লাস একটা মনোভাব, মেন্টালিটি আমাদের তৈরি করতে হবে, বা থাকে মানুষের, এটা থাকে মানুষের। সেই জন্যই যে এখানে এই পৌরসভাটা যিনি দায়িত্ব দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদটা বা এই চেয়ারটা। এই চেয়ারটা এই জন্যই গুরুত্বপূর্ণ, এই শহরের সবাই ফার্স্ট ক্লাস মানুষ, সবাই জানে, বোঝে তার সমস্যা, তার কাজকর্ম। আমি যদি ফাঁকি দিই এটাও কিন্তু মানুষের কাজে যায়, আমি যদি খারাপ কাজ করি এটাও মানুষের কাজে যায়, আমি যদি ডেভেলপমেন্ট না করি সেটাও মানুষ চোখে পড়ে, আমি যদি মানুষের সেবা, পৌরসভার সেবা নিশ্চিত না করি
এই জন্যই আপনাদের সাথে এবং বিনিময় আমি কিছু কথা প্রসঙ্গে প্রাসঙ্গিক কিছু কথা এসে যায়, সেটি হচ্ছে ভোটের বাজারে কথা বলতে গেলে একটা সমালোচনা এসে যায়, অপোজিট তৈরি হয়। আমি যদি এইভাবে বলি যে কলকাতা পৌরসভার মানে যিনি মেয়র হবেন বা তিনি মেয়র বর্তমানে, এটার কমিটমেন্ট ছিল যে আমি ট্যাক্স কমিয়ে দেবো, পানির বিল কমিয়ে দেবো, আমি এই কাজ করবো, আমি ওই কাজ করবো, আমাকে মেরে ফেলবে, আমাকে এই করবে, তা করবে, পিঠ খুলে দেখাবে। এটা তার একটা অভিনয় ছিল, ভোটের বাজারে এটা করে। তবে ফার্স্ট ক্লাস পৌরসভায় এই পিঠ খুলিয়ে দেখা, পা চেপে ধরা, খোলাখুলি করা, এটা ফার্স্ট ক্লাস পৌরসভায় এটা হলো আমার মনে হয় এটা মানে না। কমিটমেন্টটা মেন জিনিস। একটা প্রথম শ্রেণীর পৌরসভা ইউনিয়ন পরিষদে একটা মেম্বার পা চেপে ধরবে, পিঠ খুলে দেখাবে, মেরে ফেলবে, এই কথা বলবে। এটা ফার্স্ট ক্লাস পৌরসভায় এটা ফার্স্ট ক্লাস মানুষ সিটিজেনের সাথে কথা বলতে গেলে, সেই ভোটারের সাথে কথা বলতে গেলে সেটাও আমার আচরণ কথাটা কেমন হবে, আমার ডেলিভারিটা কেমন হবে, আমি যে কোন অ্যাঙ্গেলে কথা বলছি, আমি কোন মানসিকতায় কথা বলছি। সস্তা আসলাম, সস্তা ভোট করলাম, মানুষের কমিটমেন্ট দিয়ে গেলাম, সেই কমিটমেন্ট রাখলাম না, পৌরসভা উঠে পড়লো, তাহলে আজকে সেই মানুষটিকে এই পৌরসভার মানুষ কিভাবে নেবে? একজন অভিনেতা, একজন নাট্যশিল্পী, নাটক করা মানুষ বা একজন ভালো অভিনেতা, এইভাবে আজকে মনে হয় ছোটবেলার মানুষ নিয়ে নিয়েছে। এবং যে কমিটমেন্টটা ছিল, সেই কমিটমেন্টটা কি ছিল? যে ট্যাক্স আমি কমাবো, আমি ট্যাক্স বৃদ্ধি করবো না, আমি আপনাদের পানির বিল কমাবো, বৃদ্ধি করবো না। সেটাও আজকে ছোটবেলার প্রত্যেকটা ঘরে আজকে মানুষ বুঝতে পেরেছে। 3 দফা 4 দফা 4 গুণ বাড়ানো হয়েছে, পানির বিল বাড়ানো হয়েছে। আজকে মানে থানা থেকে পুলিশ যে মাল প্রয়োগ করার অর্ডার দিয়ে ট্যাক্স না দেওয়ার কারণে হাজরাটি গ্রামে ব্রিজ এবং তার খাট ধরে দাবি নিয়ে আসলো পুলিশকে, পৌরসভার লোকজনকে। পুলিশ ট্যাক্স তার বাকি থাকার কারণে এই কাজটি করে, যা চৌরাঙ্গার ইতিহাসে কোনোদিন হয়নি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলি মাথায় রাখতে হবে। ট্যাক্স মানুষ আজকে দেবে, কালকে দেবে, আজকে না হয় কালকে দেবে, ধৈর্য ধরতে হবে, ওর পক্ষে পর্যবেক্ষণ করতে হবে। ট্যাক্স দেবে কোথায় যাবে? অবশ্যই ট্যাক্স দেবে, ভালোবাসতে হবে, মোটিভেশন করতে হবে। আর ট্যাক্সের টাকাই আমার চৌরাঙ্গা পৌরসভা চলে, তো তাকে তো সেই সম্মানবোধটা দেখাতে হবে। আজকে এই জায়গায় চলে গেছি আমরা যে ট্যাক্স আদায়ের নামে আমরা মানুষের ফ্রিজ বের করে নিয়ে এসেছি। আমরা ট্যাক্সের মানুষের মানে খাট ধরে নিয়ে আসছি। ওখানে বক্তব্যে হালকাটিতে একজন তো বলেই গেল যে আমাদের চৌকি খুঁটি ধরে টানাটানি করে, তার কাছে তো আর কোনোদিন যাবো না, এই মুখ আর দেখাবো না, আর সে যেন আমাদের কাছে না আসে। কথাটা এরকম ছিল ওই হাজরাটের একটা মিটিংয়ে। যাই হোক, এরকম এখানে যে একটা স্ট্যাটাস, একটা অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট, এগুলি কিন্তু এর সাথে জড়িত। এই শহরের ডেভেলপমেন্টটা কিভাবে আসবে, কোথা থেকে করা যাবে, কে দেবে? গভর্নমেন্ট যে টাকা দেয় সেই টাকায় ডেভেলপমেন্ট হয় না। টাকা কে দেবে? টাকা দেওয়ার জায়গা আছে, সেই জায়গাটা খুঁজতে হবে, সেই জায়গাটা খুঁজে বের করে আনতে হবে, সেখান থেকে টাকা বের করে করতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, সেই জায়গায় যেতে হবে। এগুলি একটা যে যোগ্য মানুষ, যে দক্ষ মানুষ, যে কাজ জানে, সে এইগুলি তার পক্ষে সম্ভব। আমার স্থানীয় সরকার মন্ত্রণালয় গভর্নমেন্ট আমাকে পাঠালো যে পার্লামেন্ট দেখেছি ইলেকট্রিসিটি কিভাবে ময়লা থেকে, ডাস্টবিনের ময়লা থেকে কিভাবে ইলেকট্রিসিটি উৎপাদন হয়, কিভাবে একটা নদীর পানি ক্লিয়ার করে আবার নদীতে ফেলা হয়, কিভাবে একটা শহরের পানি, সুপেয় পানি, সেটা রাজনীতিক আছে বা আমার আয়রন আছে, সেটা শোধন করে কিভাবে একটা পানি শোধনাগার দেখা, এগুলি আমাকে গভর্নমেন্ট দেখে নিয়ে আসে। দেখানোর পর আমাকে এবার আমি আসলাম, এবার আমি বললাম যে তুমি তো আমাকে দেখিয়ে নিয়ে আসলে, আমার শহরে তো
রাষ্ট্রীয় স্বাধীনতা, আমরা আইন বেশি, আমরা রাজনৈতিকের মাত্রা, এই আমি আবেদন করলাম এবং এই আবেদনের পেছনে ছুটতে থাকলাম। করে করে আমাকে 9 কোটি টাকার একটা ম্যানুয়াল দেওয়া হলো, পানি শোধনাগার, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেওয়া হলো। সেটা কাজ শেষ হয়েছে আজ থেকে 9 মাস আগে, বাট এটা আজকেও পর্যন্ত এর কার্যকারিতা শুরু হয়নি। আজ থেকে 9 মাস আগে ঠিকাদার, এটা আমি উদ্বোধন এমপি সাহেবকে দিয়ে উদ্বোধন করে রেখেছিলাম, সেই কাজটা 9 মাস আগে শেষ হয়েছে এবং আজ পর্যন্ত সেটা উৎপাদনে যায়নি। কেন যায়নি, কি জন্য যায়নি? আজকে পৃথিবী যখন বলে যে পৌরসভার বিল বাকি, আমি নতুন কানেকশন পৌরসভাকে দেব না, তখন লজ্জায় মাথা হেঁট হয়। আজকে চুয়াডাঙ্গা পৌরসভা থেকে যখন আমি বেরিয়ে আসি, চুয়াডাঙ্গা পৌরসভার কাছে কেউ 1 টাকা পেত না। কর্মচারীদের বেতন স্বাভাবিক, প্রভিডেন্ট ফান্ড, অন্যান্য গ্র্যাচুইটি সহ যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তাদের টাকা সমস্ত কিছু তাদের দেওয়া হয়েছে। আজকে 5 মাসের বেতন বাকি, ও সার্ভিস দেবে কিভাবে? ওর কাছ থেকে সার্ভিস আশা করা যাবে না। কিন্তু যারা আমরা দায়িত্ব পালন করছি আমরা তারা ঠিক মতো মনে হয় ম্যানেজমেন্টটা, অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা দেখছি না। যার জন্যই মানুষ ওখানে যে ফিরে আসছে, ধাক্কা খায়। নাগরিক সেবা সব কিছুতে পয়সা বাড়ানো হয়েছে, বাট পয়সা বাড়াবে, জনগণ টাকা দেবে, কিন্তু সেটার সেবাটা নিশ্চিত করতে হবে। জনগণ অবশ্যই টাকা দেবে, কিন্তু সেবাটা তো নিশ্চিত করতে হবে, সেই সেবাটা নেই। এই পৌরসভার কাছে বাসা আমার হওয়ার কারণে ওখান থেকে মানুষ ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আমাদের কাছে যায়, ধাক্কা খেয়ে আমাদের কাছে যায়, কে তার প্রবলেমের কথাটা বলে। তখন আমরা বুঝতে পারি যে পৌরসভার চিত্রটা আজকে কি। আজকে আমরা দেখতে পাই চুয়াডাঙ্গা পৌরসভার যে হাল হকিকত, সেই হাল হকিকতে এটা একটা বড় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের লোড নেওয়া, এই প্রতিষ্ঠানের যে লোড, সেই লোড যাত্রার পক্ষে সম্ভব নয়, যাত্রার পক্ষে সম্ভব নয়, পারবে না। 2014 সালে আমাদের 4 নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, উনি 33 বছর ধরে কাউন্সিলর করছেন, মেম্বার চুয়াডাঙ্গা পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে 33 বছর যাবত। উনি একটা মিটিংয়ে বলেছিল, রিয়াজুল ইসলাম দরকার টোটো যে পৌরসভা যে জায়গায় পৌঁছিয়ে দিয়ে গেল, এই পৌরসভা আগামীতে যদি অন্য কেউ আসে, কেউ চালাতে পারবে না। সেটা আজকে প্রমাণিত হয়েছে, এই লোডটা নেওয়ার শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, এটা থাকতে হবে। এটা বিশাল লোডের জায়গা। এই লোডটা নেবে কে? নেওয়ার লোক নেই। যাকে চুয়াডাঙ্গাবাসী আগ্রহ করে দিয়েছিল, যে টোটোর যে সেবা দিয়েছে তার থেকে ভালো সেবা পাবো, হোল্ডিং ট্যাক্স কম হবে, পানির বিল কম হবে, অন্যান্য সেবা হবে, নিশ্চিত হবে, চাল রাতে পাচার হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। সেগুলি আজকে মানুষের ভুল আজকে ভেঙে গেছে। মানুষ আজকে আমার ভুলে দাঁড়িয়েছে, যে ভুল হয়ে গেছে, আমরা পিছিয়ে গেছি, সামনে এগোতে হবে। আজকে এই চিন্তাটা চুয়াডাঙ্গা পৌরবাসী করছে, কিন্তু ইতিমধ্যে আমরা 5 বছরকে যদি 2 দিয়ে গুণ করি, 5 করে 10 বছর পিছিয়ে গেছে। কারণ একটা খুলনা থেকে ট্রেন ছেড়েছে, চুয়াডাঙ্গা এসে লাইনচ্যুত হয়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। ঈশ্বরদী পাকশি থেকে ট্রেন আসবে, লোকবল আসবে, তারপরে ট্রেনটা লাইনে খুলবে, আবার ট্রেনটা ঝিকঝিক করতে করতে ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবে, তাতে অনেক বেলা গড়িয়ে যাবে। সমস্যাটা এই জায়গায়। আমরা এই শহরে বাস করে যদি চুয়াডাঙ্গার মানুষ যদি আমাদেরকে না চেনে,
চুয়াডাঙ্গার মানুষ যদি আমাদেরকে না বোঝে তাহলে তো যা হবার তাই হয়ে গেছে। আপনি আমার কাছে একজন নাগরিক আমার কাছে 100 টাকা চেয়েছে, সেই সময় আমার কাছে 50 টাকা, আমি 50 টাকা তাকে দিয়েছি, সে 50 টাকা আমার কাছ থেকে নিয়েছে, বাট তার টার্গেট ছিল 100 টাকা নেবে কি 200 টাকা নেবে। সে একটা লোকালয়ে যে বলল যে কোনো কাজেরই লোক না, একটা অযোগ্য লোক, একটা বাজে লোক, মানুষের সাথে ব্যবহার আচার খারাপ করে, মানুষের সাথে ব্যবহার আচার খারাপ করে। 50 টাকা নিয়ে গেছে, সেটা তো বললো না, সে চেপে গেল। দিস ইজ ক্যারেক্টার, একটা অংশ। এই চাওয়া লোকগুলি, এই চাওয়া অকম্মা লোকগুলি 5টা লোকের সামনে যে মিথ্যা কথা বলে একটা মানুষকে নিজেতে লাগিয়ে দেয়, এইগুলিকে চিহ্নিত করতে হবে। এবং সেটা গণমাধ্যম কর্মীরা আমার মনে হয় এই জায়গাটায় এসে যারা যোগ্য মানুষ, আপনারাই পারেন যোগ্য মানুষকে চিনে যোগ্য জায়গায় পৌঁছান, সেই সুযোগটা তৈরি করে দেওয়ার একমাত্র মাধ্যম হলো গণমাধ্যম কর্মীরা। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এইসব মানুষকে চিহ্নিত করতে হবে যারা মুখে বলে চুয়াডাঙ্গার উন্নতি চাই, উন্নতি চাই, উন্নতি চাই, কিন্তু যারা কাজ পাগল মানুষ, যারা দক্ষ, যাদের মধ্যে শিক্ষা আছে, যাদের মধ্যে যোগ্যতা আছে, যাদের মধ্যে প্রজ্ঞা আছে, তাদেরকে আবার আমরা গোপনে পিছিয়ে দিই। এই কাজগুলি করা যাবে না। কথার সাথে কাজের, কমিটমেন্টের সাথে কাজের মিল থাকতে হবে, কমিটমেন্টের সাথে কাজের মিল থাকতে হবে। আজকে আমি যদি এইভাবে বলি, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা জেলা 33 বছর বিএনপি শাসন করেছে। বিএনপির এমপি এসে আবু সাইদ খান, মিয়া মোহাম্মদ মুফতি আলী, দুলু মিয়া, এই মিয়া তার জাতীয় পার্টির 1 বছর, মোহাম্মদ শাহজাহান জাতীয় পার্টির একজন এমপি হয়েছে। 33 বছর আওয়ামী লীগ বাদে 75 সালের পরে আওয়ামী লীগ বাদে এই বিএনপি, বিশেষ করে বিএনপি সিংহভাগ শাসন করেছে। বারবার মানুষ বস্তা করে ভোট দিয়েছে। বিএনপি 33 বছর, আর আমাদের আওয়ামী লীগের গত 12 বছর। একটু চিন্তা করুন তো, কোন জায়গায় কোনো রাস্তাঘাট, কোনো গ্রামে রাস্তাঘাট বাকি আছে, কোন ঘরে আলো জ্বলতে বাকি আছে, বিদ্যুৎ পৌঁছাতে বাকি আছে, কোন জায়গায় আজকে সন্ত্রাস নেই, সন্ত্রাস দমন হয়েছে। সেনাবাহিনী হওয়ার পর ক্রসফায়ার, জেল, দেশ ছেড়ে পালানো, এলাকা ছেড়ে পালানো, আজকে মানুষ শুনে হবে না। আজকে গ্রামের মানুষ শান্তিতে হচ্ছে। তখন কটা বিএনপি হলে কটা কাঁচা বাড়ি ছিল, কোটা বাড়ি হাতে গোনা যেত। এই গ্রামে কটা কোটা বাড়ি আছে বলতে পারতো, অমুক মিয়ার একটা কোটা বাড়ি, অমুক মিয়ার একটা কোটা বাড়ি, আর সব কাঁচা বাড়ি বা টিনের বাড়ি। আজকে হাতে গুনে বলে দেওয়া যায় কটা কাঁচা বাড়ি কোন গ্রামে। দিস ইজ ডেভেলপমেন্ট, এটা অর্থনৈতিক সমৃদ্ধি। এটা বুঝতে হবে। হারাম করে মানে গভর্নমেন্টের এগেইনস্টে বলা বা আমাদের এগেইনস্টে বলা, যারা কাজ করছে তাদের এগেইনস্টে বলা, একটা চিন্তা ভাবনা করে মানুষকে বলতে হবে। আজকে পৌরসভার মানুষ আমার টার্মে, আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, সেদিন আপনারা আমার পাশে ছিলেন, আমাকে সুযোগ দিয়েছিলেন 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনে। আমি সেই সময় আমার টার্মে আমি ডেভেলপমেন্টটা কি, আমি কোন জায়গায় চুয়াডাঙ্গা পৌরসভাকে নিয়ে গেছি, আর আজকের তুলনাটা কি সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি যদি এই টাকা 80 কোটি টাকা আমি রেখেছি, আসার সময় 80 কোটি টাকা আমি রেখেছি, এটা চিন্তা করতে পারবেন পৌরসভা কেউ কোনোদিন পেয়েছে? আমি টোটাল 80 কোটি টাকা ইউসি 3 প্রজেক্টের 80 কোটি টাকা আমি রেখেছি। এটা চিন্তা করা যায়? আমার কাজ এখন হচ্ছে বর্তমান উদ্বোধন করছে, আমার টাকা, আমার রাস্তাঘাট, আমার ট্রেন, আমার প্রজেক্ট দাও। কে দিয়েছে টাকা? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা দাতা সংস্থা, তারা পৌরসভায় কাজ করে। 334টা পৌরসভা, 26টা পৌরসভা, তার মধ্যে 25টা পৌরসভায় ইউসি 3 কাজ হচ্ছে। তাহলে তার মধ্যে চুয়াডাঙ্গা একটা, আরে ডিস্ট্রিক্টই তো 10
তিনবার দিয়ে গেছে। আমাকে আমার কান্দের সময় একটা ইউসিপ 2 দিয়েছিল অল্প 15 কোটি টাকা দিয়ে, দেখলো যে এই কেমন কাজ করে, ও যে এত এত কাজ করার কথা বলে আমাদের টেবিলে এসে, আর এত আবেদন দেয়, ও কেমন কাজ করে। ইউসিপ 2 একটা প্রজেক্টে মাত্র 15 কোটি টাকা দিয়েছে। সেই 15 কোটি টাকায় আমি শতভাগ সুন্দরভাবে কাজ করে ঠিকাদারকে ধরে ভালো কাজ দেখানোর পর, তারপরে আমার কাজের কথার সাথে কাজের মিল থাকার কারণে সেদিন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সংক্ষেপে এডিবি আমাদেরকে 80 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পার্টি করে নির্বাচন আসলো, আমি চলে আসলাম, টাকা থাকলো, বলতে এখনো চলবে আমার টাকার কাজ করবো আজকে পৌরসভায়। এই টাকা বাদে এই প্রজেক্টের টাকা বাদে আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি, আর 10টি টাকাও আমাদের পাইনি, 10টি টাকার কাজও হয়নি এই 5 বছরে। চেনে না আমার পকেটে যখন 80 কোটি টাকার প্রজেক্টের অনুমোদনের চিঠি আমার পকেটে, আমি ভরা চিঠি আমার পকেটে, আমি ওই চিঠি আবার ওই চিঠি পকেটে রেখে আমি ওইটাতে একটা আনন্দ আছে, কাউকে জানাচ্ছি না, ওই চিঠি নিয়ে আমার বিশ্ব ব্যাংকের দরজায় নক করছি, বিশ্ব ব্যাংকের দরজায় নক করছি যে তুমি তোমাকে, তারপরে দরজা খোলার পর সেখানকার লোকজন সুইজারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর দিতাম, তার নাম মার্ক টিলারি, ইন্ডিয়ার একজন শান্তনু বর্মন, এদের সাথে আমার সুসম্পর্ক। আবার আমি তাদের কাছে ধর্ণা দিচ্ছি যে আমার পৌরসভাতে কিছু করতে হবে, জায়গা কিনতে হবে, জায়গা কাজ করতে হবে। চৌরাঙ্গার মানুষ সুযোগ দিয়েছে আমাকে, আমি চৌরাঙ্গাকে একটা সুন্দর শহরে পরিণত করবো। আমরা যখন তরতর করে উপরে উঠে যাচ্ছি, তখন এক শ্রেণীর মানুষ হিংসার বশবর্তী হয়ে, পরশ্রী আদরের বশবর্তী হয়ে, বা এর থেকে ভালো কিছু আসার কারণে, ভালো কিছু পাবো এই আসার কারণে একটা যোগ্য দক্ষ একজন সংগঠককে, একজন কাজ করা মানুষকে দূরে ঠেলে দিল। যা হবার তাই, কাজ করা লোকের বড় অভাব, কথা বলা লোকের অভাব নেই, রাগ করা লোকের অভাব, কাজ করা লোকের অভাব নেই। আমাদের সমাজ সারা দেশে এগুলি আপনাদের ভাবতে হবে, এগুলি আপনাদের ভাবতে হবে। গভর্নমেন্ট যে টাকা দেয় পৌরসভা চলবে না, গভর্নমেন্টের টাকায় পৌরসভা চলবে না, দাদা সংস্থার কাছে আপনাদের যেতেই হবে, পৌরসভা চালাতে হবে। ট্যাক্সের আশায় বসে থাকলে পৌরসভা চলবে না। ওই জায়গায় আমি পৌঁছিয়ে গেছিলাম, আমি চৌরাঙ্গা পৌরসভাকে একদম ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিলাম পায়ে নেমে, আমার নাম এবং চৌরাঙ্গা পৌরসভা। ফিলিপাইনে এডিবি হেডকোয়ার্টারে আমাকে 2বার দিয়ে গেছে ট্রেনিং করার জন্য। তো আমি একজন পরিপূর্ণ যোগ্য মানুষ হিসেবে পরিগণিত হয়েছিলাম আমার চেষ্টায়, আপনাদের সহযোগিতায়। কিন্তু ছন্দপতন হয়ে, এই ছন্দপতন হয়ে আজকে চৌরাঙ্গা পৌরসভার হাল কিন্তু কি আপনারা জানেন। আজকে শুধু তাই না, আপনারা, আমার কিছু দোষী আছে, আমি মানুষ, আমি সংগঠক, এখানে আমরা যারা বসে আছি সবারই ভালো দিকটাও আছে বেশি, আবার কিছু খারাপ দিকটাও আছে, আমার কিছু খারাপ দিক আছে, সেটা হয়তো জনগণ ভালোভাবে নেয়নি, এই কারণেই আমার ছন্দপতন হয়েছে। তো আমি ওই জায়গায় আবারও যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি, আবারও আপনাদের নিয়ে এই জায়গাটায় যদি পৌঁছানো যায়, আমার লাইনচ্যুত গাড়িটা ট্রাকে তুলে লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করব, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর সেই লাইনচ্যুত ইঞ্জিনটি যাদের লাইনে তুলে দিতে পারে, তুলে দেবে আমার জনগণ, আপনারা গণমাধ্যম কর্মীরা লাইনে যদি আপনারা তুলে দেন, তাহলে আমি আমার জীবন দিয়ে কাজ করে যাব। আজকে দেখেন আমরা কিন্তু
কিন্তু শিখি, শিখতে হবে। নেতা হওয়ার আশায় ভালো নেতার কাছ থেকে ছেড়ে যদি শিখতে এক জায়গায় চলে যাওয়া যায়, কিছুদিন ভালো থাকা যায়, কিছুদিন ভালো থাকা যায়, আর ভালো থাকা যায় না, বেশিদিন ভালো থাকা যায় না। সুলাইমান হক জোয়ারদারের সেবনের কাছ থেকে যারা চলে গেছে তারা কিন্তু ভালো থাকবে না, তাদের দ্বারা কিছু হবে না। সুলাইমান হক জোয়ারদার ইতিহাসে সবচেয়ে একজন বড় নেতা, একজন বড় রাজনীতিবিদ, একজন বড় সংগঠক। এই সুলাইমান হক জোয়ারদার তার জীবনে শুধু লড়াই সংগ্রাম গেছে, শুধু ত্যাগ আর অত্যাচার তার কর্মীদের উপরে গেছে জীবন ভোর। এখন এই শেষ বয়সে এসে উনি শেষ হাসিটুকু আসছে। তার জীবনে যদি 5000 শব্দের একটা জীবনী লেখা হয়, আমি প্রথম তার কর্মী, তার ভাই হিসাবে বলছি না, আমি প্রথম তার জীবনের প্রতিটি অক্ষর নিয়ে গবেষণা করি। ওই 5000 শব্দের প্রতিটি শব্দ নিয়ে আমি গবেষণা করি। ওনার এত শিক্ষা, এত জ্ঞান, ওনার এত চিন্তা। উনি একটা কর্মীকে আস্তে আস্তে দেয়ালাত করে, আস্তে আস্তে তোলে, আস্তে আস্তে করবে। কিন্তু আমরা ক্ষমতায় বারবার ক্ষমতায় থাকার কারণে একটা মানুষ, আমরা কিন্তু নেতৃত্ব যেটা হওয়ার ইচ্ছা প্রকাশ করতে, পকেটে পয়সা হচ্ছে, আমরা আমাদের আকাঙ্ক্ষা বেড়ে গেছে, তার জন্যই হঠাৎ করে নেতা হয়ে যাবো। আর এইসব নেতারা এসে ভুল টুল বুঝিয়ে যেভাবে হোক এক জায়গায় চলে বসিয়ে গেছে। কিন্তু এদের লাস্টিং করবে না পলিটিক্স। দেখবেন এরা পলিটিক্সে লাস্টিং করবে না। যদি তুমি ধাপে ধাপে না ওঠো, তাহলে তুমি কিভাবে তুমি রাজনীতি বুঝবা, পলিটিক্স বুঝবা, মানুষের সেবা করবা, মানুষের কথাগুলি বোঝার শক্তি থাকতে হবে, সেন্টিমেন্ট কি সেটা বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। সেই জন্যই ধৈর্য ধরতে হয়, লাইনে ওয়েটিংয়ে থাকতে হয়। পলিটিক্স একদিনের না, অল্প বয়সে যদি ক্ষমতা এসে যায় সেই নেতার জন্য ওটা হলো আশীর্বাদ না, ওটা কি, ওটা হলো তার জন্য একটা খারাপ দিক, অল্প বয়সে যেটা হয়। আজকে কি হয়েছে, অল্প বয়সে যেটা হওয়ার কারণে যে লোডটা পড়েছে মাথায়, সেই লোডটা নিতে পারছে না, লোডটা না নেওয়ার কারণে সব আউটে গেছে। লোডটা না নেওয়ার, আমি আমার মাথায় যে চাপানো হয়েছে বস্তা, সেই বস্তা লোড না নেওয়ার কারণে আমার সব শেষ। এই জিনিসগুলি বুঝতে হবে আপনাদের সবার, আমাদের সবারকে বুঝতে হবে। সামনে নির্বাচনে আমরা কাজ করতে চাই, চূড়াকে এগিয়ে নিতে চাই। সবাই নির্বাচনে আসবে, ইসলামী সরকার নির্বাচন, বিএনপি সহ অন্যান্য দলগুলো নির্বাচনে আসবে। আমরা তাদেরকে মোকাবেলা করব, আমরা তাদেরকে মোকাবেলা করে অবশ্যই একটা মানুষকে বুঝিয়ে, মানুষের কাছে যে, মানুষের সাথে যে কমিটমেন্টটা করতে হবে। আমরা আমাদের কাছ থেকে মিথ্যা কথাটা আসলে কেন জানেন? মিথ্যা কথাটা আসলে এই জন্যই যে রাজনীতি আমাদের করতেই হবে, আর বারবার জনগণের কাছে আমাদের যেতে হবে। আমি ট্যাক্স কমানোর কথা কোনোদিনও বলিনি, আমি পানির বিল কমিয়ে দেওয়ার কথা কোনোদিন বলিনি। এই জন্য বলিনি ওটা কমানো যাবে না, ওটা কমানো যাবে না। এটাও একটা, এই কথাটাও একটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এরকম মিথ্যা কথা অবলম্বন করে আপনার কাছ থেকে ভোটটা নিয়ে আমি সব ভুলে গেলাম, তা তো হবে না, তাহলে কমিটমেন্ট থাকলো না। সেই জন্য যে জনগণের কাছে আমি বারবার যাবো, আমি যাবো মেম্বার ভোটে, আমি যাবো পৌরসভার ভোটে, আমি যাবো ইউনিয়নের ভোটে, আমি যাবো উপজেলার ভোটে, আমি যাবো জেলা পরিষদের ভোটে, আমি সংসদ সদস্য নির্বাচন করতে যাবো, মিটিং করতে যাবো, তো জনগণ লাগবে আমার। তো জনগণের কাছে যদি আমি বারবার মিথ্যা কথা বলি, জনগণকে আমার কথা শুনবে না। তাই আমি মিথ্যা কথাগুলি আমি কেন বলবো? আমার কেউ আমার বলে থেকে রাজনীতি মানেই মিথ্যা। বঙ্গবন্ধু কোনো মিথ্যা কথা বলে রাজনীতি করেনি। এদের 7.5 কোটি মানুষকে একটা লক্ষ্য দিয়েছিল, সেই লক্ষ্যে বলে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে 71 সালে লাখ লাখ মানুষ আসলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বুকে তাদের রক্ত দিয়েছে, একটা লক্ষ্য দিয়েছে। সেই লক্ষ্যটা কি? আর বাংলাদেশ ভূখণ্ড পতাকা, আমি আমার স্বাধীনতা পাবো।
বঙ্গবন্ধু মিথ্যা রাজনীতি করে যায়নি। সেই জন্যই এগুলি ভাবতে হবে। আর যারা আছে তারা পুরো মিথ্যার রাজনীতি করে যায়। ভোট আসলেই বলে সৈন্য দাঁড়িয়ে আছে গেটে বর্ডারে, সিঁদুর দিয়ে ভোগবে, সিঁদুর দিয়ে দাঁড়িয়ে আছে, সব নৌকায় ভোট দাও, সব সিঁদুর পরিয়ে দেবে। এইভাবে কোনো রকম কথা বলে বিএনপি পারমানেন্ট নির্বাচিত হয়েছে চুয়াডাঙ্গা, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সিটে। এখনো যদি মিথ্যা কথাটা আমরা বলতে না পারি, আমরা এখনো যদি আমরা মিথ্যা কথাটা বুঝতে সক্ষম না হয়, তাহলে আমরা কিসের মানুষ? সে যে দলেরই হোক না কেন, পার্লামেন্ট নির্বাচন, একটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনটা হবে হলো যোগ্য প্রার্থী হবে। আমার থেকে বেটার যদি অন্য কোনো দলে থাকে, তাহলে তাকেও আপনারা ভোট দেবেন, তাকে এগিয়ে দেবেন। এটা আমি জোর গলায় বলছি, এটা আমি জোর গলায় বলছি, তাকেও আপনারা এগিয়ে দেবেন। চেয়ারে বসাবেন পৌরসভার, কোনো আপত্তি থাকবে না, কিন্তু তাকে ভোট দেওয়ার, তার যোগ্যতা, তার দক্ষতা, তার শিক্ষা, তার ক্যারিজমেটিক পারফরম্যান্স, তার ডেভেলপমেন্ট একটু থাকতে হবে। সেটা রিয়াজুল ইসলাম যোগ্যতার প্রবণের থেকে যদি তার ভালো লাগে, সেটা আপনার তাকে দেবেন। আমার কোনো আপত্তি থাকবে না, আপনার হাসি মধ্যে বড় করে এই মেন্টালিটি মানুষ আমরা। যাই হোক, অনেক কথা হলো। প্রেস ক্লাব চুয়াডাঙ্গা যারা আপনাদের আজকের এই গণমাধ্যম কর্মীদের সাথে, আপনাদের সকল সদস্যদের সাথে বসার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমার ছোট ভাই মানিক আকবর, আমার ভাতিজা এসব আমার সিনিয়র সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আপনাদের সামনে এক কথা বলি, কেন জানেন? এই কথাগুলি বলি আমাদের মানে আসলে আমরা বারবার বলছি যে ভুল করার কারণে কিন্তু বাংলাদেশ আমরা পিছিয়ে গেছি, গেছি। এই জন্যই এত কথা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই জন্য আপনাদের মানুষ চিনতে হবে, সে যে দলেরই হোক। মানুষ যারা মানুষ করে একটা দল, যারা শহর করে একটা দল, তাদেরকে সামনে চেয়ারে আনতে হবে। এই প্রত্যাশা রেখে আপনারা যে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। এই হোক আজকের স্লোগান। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে। আজকের